অনলাইন লাইভ ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদি হাসান, জুনিয়র ইন্সট্রাক্টর সিভিল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আমি আজকে তোমাদের ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস নেব। বিষয় কোড 66462, ষষ্ঠ পর্ব সিভিল। তো আমি আমার এই ক্লাসটা আজকে সকাল 12টায় ছিল। তো যান্ত্রিক ত্রুটির কারণে ক্লাসটা মাঝখানে ইন্টারাপ্টেড হয়েছে, যে কারণে আজকে 5টা 30 মিনিটে আবার এটা রিপিট হচ্ছে। আমি আমার পূর্বের ক্লাসগুলো, অর্থাৎ পূর্বের দুইটি ক্লাসে চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 পড়িয়েছি। তো স্বাভাবিকভাবে আমার চ্যাপ্টার 5 শুরু করার কথা ছিল, কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করেছো যে তোমাদের এই চ্যাপ্টারগুলো, অর্থাৎ চ্যাপ্টার 6 পর্যন্ত তোমাদের ক্লাসে কমপ্লিট হয়েছে, তারপর থেকে শুরু করলে ভালো হয়। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি তোমাদের চ্যাপ্টার 7 শুরু করব। তাহলে আজকে আমরা শুরু করছি অধ্যায় 7, চ্যাপ্টার 7, ট্রাফিক সাইন। আজকে চ্যাপ্টারের নাম ট্রাফিক সাইন। তো প্রথমে আমরা এই চ্যাপ্টারে কি কি বিষয়গুলো আলোচনা করব সেটা নিয়ে একটু দেখা যাক। আমরা প্রথমেই জেনে নেব ট্রাফিক সাইনের সংজ্ঞা, বা ট্রাফিক সাইন কাকে বলে। তারপরে ট্রাফিক সাইন কত প্রকার, ট্রাফিক সাইনের গুরুত্বই বা কী, ট্রাফিক স্টাডির উপযোগিতা, ট্রাফিক নিয়ম নীতির উপযোগিতা। ট্রাফিক সাইনের সংজ্ঞা: গাড়ির চালককে তার করণীয় নির্ধারণে সজাগ করানোর জন্য পূর্বাহ্নে তার সামনের সড়কের সুনির্দিষ্ট কোনো তথ্য অবহিত করানোর একটি বিশেষ মাধ্যমকে ট্রাফিক সাইন বলা হয়। সড়কে যানবাহন সহজ, সুষ্ঠু, দুর্ঘটনামুক্ত ও নিরাপদে চলাচলে নিয়মমাফিক নিয়ন্ত্রণের জন্য সাধারণত ট্রাফিক সাইন, ট্রাফিক সিগন্যাল, রোড মার্কিং এবং আইল্যান্ড ব্যবহার করা হয়। ট্রাফিক সাইনের শ্রেণীবিন্যাস: ট্রাফিক সাইন 3 ধরনের হয়ে থাকে: নিয়ম নীতিমূলক বা বাধ্যতামূলক বা আদেশমূলক ট্রাফিক সাইন, সতর্কতামূলক ট্রাফিক সাইন, তথ্যমূলক ট্রাফিক সাইন বা গাইড সাইন। তো আমি আশা করছি আমার কথা শুনতে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না, অথবা ভিডিওটি আটকেও যাচ্ছে না। কারো কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে সেটা জানাবে। আমরা ট্রাফিক সাইনের শ্রেণীবিন্যাস পড়ছিলাম। আমরা এখন দেখব যে আমাদের নিয়ম নীতিমূলক বা বাধ্যতামূলক বা আদেশমূলক ট্রাফিক সাইন কি, এবং সেটার চিহ্নগুলোই বা কেমন। যেসব চিহ্ন অনুযায়ী চালক তার গাড়ি চালনা করতে বাধ্য এবং তা অবমাননা করে গাড়ি চালানো শাস্তিযোগ্য অপরাধ, সেগুলোকেই নিয়ম নীতিমূলক বা বাধ্যতামূলক বা আদেশমূলক ট্রাফিক সাইন বলে। এসব চিহ্ন গতিসীমা, পার্কিং নিষেধ, নির্দেশক চিহ্ন, হর্ন বাজানো নিষেধ, ওভারটেকিং নিষেধ, নির্দেশক চিহ্ন অর্থাৎ ডানে বা বামে নির্দেশক চিহ্ন ইত্যাদি সম্বলিত হয়ে থাকে। আমরা একটি চিত্র দেখব, যে চিত্রটিকে আমরা ট্রাফিক সাইন পোস্ট বলতে পারি। অর্থাৎ এখানে একটি খুঁটি বা পোস্ট দেখানো হচ্ছে, যে পোস্টের একদম উপরে একটি বৃত্তর মতো দেখা যাচ্ছে, যেটা 60 সেন্টিমিটার ব্যাসের একটি বৃত্ত এবং এর চতুর্পাশে লাল রং করা। তো এটা হচ্ছে মানে এই বৃত্তাকার অংশটুকু হচ্ছে যে এখানে আমরা সেই ট্রাফিক সাইন বা চিহ্নটাকে এখানে বসাবো। তার ঠিক নিচে একটি আয়তাকার একটি জায়গা রাখা হয়েছে, যেটা 20 সেন্টিমিটার উচ্চতা এবং 50 সেন্টিমিটার প্রস্থ। এটাকে বলছি আমরা ডেফিনেশন ফলক। এখানে এই ট্রাফিক সাইনটার নাম থাকবে, যে এই ট্রাফিক সাইনটা আসলে কি। আমরা এই যে খুঁটি দেখতে পাচ্ছি, এই খুঁটিটা একটু কিছুটা অংশ কালো, কিছুটা অংশ সাদা, এবং তারপর কিছুটা অংশ আবার কালো, অর্থাৎ এটাকে সাদা এবং কালো রং করা হয়েছে। প্রতি 25 সেন্টিমিটার কালো, তারপর 25 সেন্টিমিটার সাদা, আবার তারপরে কালো, আবার তারপরে সাদা, এইভাবে
ক্রমান্বয়ে রং করা হয়েছে। এই খুঁটিটি একটি টি অ্যাঙ্গেল বার, যেটা 80 বাই 80 বাই 8 সেন্টিমিটার আকারের। তো আমাদের এই ট্রাফিক সাইন পোস্টের টোটাল উচ্চতা হচ্ছে 280 সেন্টিমিটার। আমরা এবার কিছু নিয়ম নীতিমূলক বা বাধ্যতামূলক কিছু ট্রাফিক সাইনের সাথে পরিচিত হব। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে একটি আরো চিহ্ন দেওয়া হয়েছে এবং সেটাকে একটি রেখা দিয়ে এটাকে নট আকারে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ এখানে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এখানে গাড়ি প্রবেশ নিষেধ। আবার এখানে বিপরীতমুখী দুইটা আরো দিয়ে বোঝানো হচ্ছে যে এখানে একমুখী চলাচল, অর্থাৎ এখানে দ্বিমুখী চলাচল নিষিদ্ধ। তারপর গতিসীমা, এখানে লেখা আছে যে সর্বোচ্চ গতিসীমা গতি 10 সীমিত, অর্থাৎ এখানে সর্বোচ্চ গতিসীমা 10 কিলোমিটার/আওয়ার। একইভাবে অন্যান্য সাইনগুলোর সাথে আমরা পরিচিত হতে পারি। বামে মোড় নিষেধ, বামে একটি আরো চিহ্ন দিয়ে এখানে নির্দেশ করা হয়েছে যে বামে মোড় নিষেধ। তারপর ডানে একটি আরো চিহ্ন দিয়ে এখানে নির্দেশ করা হয়েছে ডানে মোড় নিষেধ। তারপরে 3.5 মিটার, এটি মূলত উচ্চতা সীমা হবে, এখানে ভুল করে গতিসীমা লেখা হয়েছে, তো এটা আসলে উচ্চতা সীমা নির্দেশ করছে। এছাড়া আরো অনেকগুলো সাইন রয়েছে। অ্যাক্সেল লোড সীমিতকরণ সাইন, তারপরে হর্ন বাজানো নিষেধ, ওভারটেকিং নিষেধ, পার্কিং নিষেধ, পারাপার নিষেধ, সামনে প্রধান সড়ক। আমরা এই পার্কিং নিষেধ এবং পারাপার নিষেধের সাথে অনেকে পরিচিত। এগুলো শহরের সড়কের মধ্যে প্রায়ই দেখা যায়। আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় প্রকার ট্রাফিক সাইনে। আমাদের দ্বিতীয় প্রকার সাইন হচ্ছে সতর্কতামূলক ট্রাফিক সাইন। এসব চিহ্ন অনুযায়ী চালককে তার সামনের সড়কে গাড়ি চালানোর ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে অবহিত করে। এসব চিহ্ন বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন ডানে বা বামে আঁকাবাঁকা সড়ক, বামে বা ডানে মোড়, সামনে সংকীর্ণ সড়ক, সামনে স্কুল, পদযাত্রী পারাপার, রেল গেট ইত্যাদি। আমরা বাধ্যতামূলক ট্রাফিক সাইনের মতোই সতর্কতামূলক ট্রাফিক সাইনেরও একটি ট্রাফিক সাইন পোস্ট দেখব। তবে এই পোস্টটা একটু অন্যরকম। পোস্টের একেবারে মাথায় একটি সমবাহু ত্রিভুজ দেওয়া হয়েছে, যে ত্রিভুজের প্রতিটি বাহু হচ্ছে 45 সেন্টিমিটার করে এবং তার মাঝখানে একটি ছোট্ট ত্রিভুজ রয়েছে। তো চতুর্পাশে লাল রং করা বর্ডার রয়েছে এবং মাঝখানের যে ত্রিভুজটা, ছোট্ট ত্রিভুজটা, এই ত্রিভুজটাতে এটা ফাঁকা থাকবে অথবা এটাকে সাদা রং করা যেতে পারে। ত্রিভুজের ঠিক নিচে একটি আয়তক্ষেত্রের মতো দেখানো হয়েছে, যেটার উচ্চতা 45 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 40 সেন্টিমিটার। এই ফাঁকা জায়গাটাতেই মূলত আমরা সেই ট্রাফিক চিহ্নটাকে স্থাপন করব। আর তার নিচে যে পোস্ট বা খুঁটি রয়েছে সেটা আগেকার মতোই 25 সেন্টিমিটার পরপর সাদা কালো রং করা হয়েছে এবং এই পোস্টটির সাইজটাও আগেকার পোস্টের মতোই, অর্থাৎ এটা 80 বাই 80 বাই 8 মিলিমিটার, অর্থাৎ 8 সেন্টিমিটার বাই 8 সেন্টিমিটার ইন্টু 0.8 সেন্টিমিটার। আমাদের এই টোটাল পোস্টের উচ্চতা হচ্ছে 275 সেন্টিমিটার। এখন আমরা সতর্কতামূলক কিছু ট্রাফিক সাইনের সাথে পরিচিত হব। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আঁকা বাঁকা বামে, অর্থাৎ বামে আঁকা বাঁকা রাস্তা রয়েছে। তারপরের চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে যে ডানে আঁকা বাঁকা আঁকা বাঁকা রাস্তা রয়েছে। তৃতীয় ট্রাফিক সাইন এটা নির্দেশ করছে ডানে হেয়ার পিন বেন্ড রয়েছে। তারপরে বামে হেয়ার পিন বেন্ড রয়েছে। পঞ্চমটি হচ্ছে ডেড এন্ড, অর্থাৎ এই ধরনের চিহ্ন দেখলে আমাদের বুঝতে হবে যে এখানে এসে রাস্তাটি শেষ হয়ে গিয়েছে। ক্রস চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে যে আড়াআড়ি সড়ক, অর্থাৎ দুইটি সড়ক যখন পরস্পরকে অতিক্রম করে ক্রস করে তার পূর্বে এই ধরনের চিহ্ন দেখা যেতে পারে। উঁচু নিচু সড়ক, তারপরে খাড়া ঢাল, ফেরি, ছোট্ট একটি নৌকার চিহ্ন দিয়ে এখানে বোঝানো হচ্ছে যে এখানে ফেরি চলাচল আছে। তারপর সংকীর্ণ সেতু,
রেল গেট, পাহারা ছাড়া রেল গেট কেমন হয়, পাহারা সহ রেল গেট কেমন হয়, তারপর সামনে যদি স্কুল থাকে তাহলে কেমন চিহ্ন হয়। একইভাবেই আহ, কোনো রাস্তা থেকে পাশে যদি সাইড রোড থাকে, সেটা ডানে সাইড রোড হলে এরকম হবে, আবার বামে সাইড রোড হলে তার চিহ্নটা এমন হবে। তথ্যমূলক ট্রাফিক সাইন বা গাইড সাইন, এ জাতীয় ট্রাফিক চিহ্ন সড়ক ব্যবহারকারীগণকে কোনো বিশেষ স্থানের গুরুত্ব, দিক নির্দেশনা দান করে। এছাড়াও এগুলো সড়ক ব্যবহারকারীগণকে বিভিন্ন তথ্য, যেমন মাইল ফলক, মসজিদ, হাসপাতাল, জাদুঘর, চিড়িয়াখানা ইত্যাদি সম্পর্কে অবহিত করে। সাধারণত এ সকল চিহ্ন হলুদ রং করা আয়তাকার প্লেটে কালো রঙের চিহ্নে প্রদর্শন করা হয়। তথ্যমূলক ট্রাফিক সাইন আমরা এখানে দেখতে পাচ্ছি, চিত্রের মাধ্যমে কিছু দেখানো হয়েছে। গতিসীমার সমাপ্তি, অর্থাৎ আমরা প্রথমে বাধ্যতামূলক ট্রাফিক সাইনে যে গতিসীমার কথা লেখা ছিল, কোনো জায়গায় হয়তো এরকম গতিসীমার যদি চিহ্ন থাকে, বিশেষ করে সেনাবাহিনীর এলাকাসমূহতে অর্থাৎ ক্যান্টনমেন্ট এরিয়া সমূহতে আমরা ঢুকলে দেখতে পাই যে সর্বোচ্চ গতিসীমা 40 বা 50 করা থাকে। তো আমরা যখন সেই এলাকাটি অতিক্রম করব, তখন স্বাভাবিকভাবেই তার গতিসীমাও শেষ হয়ে যাওয়ার কথা। সেক্ষেত্রে আমাদেরকে এরকম চিহ্ন দিয়ে বোঝানো হয়ে থাকে যে এতক্ষণ যে গতিসীমাটা ছিল সেই গতিসীমার এখন শেষ হতে যাচ্ছে, অর্থাৎ গতিসীমার এখন সমাপ্তি হতে যাচ্ছে। তারপর পার্কিং চিহ্ন নির্দেশ করার জন্য একটি নীল ব্যাকগ্রাউন্ডের একটি কাঠামোতে বড় করে পি লেখা থাকে, তার মানে বুঝতে হবে যে এখানে পার্কিং করার সুব্যবস্থা রয়েছে। তারপর হসপিটালের এরকম সাইন থাকতে পারে, চিকিৎসা কেন্দ্র যদি থাকে সেখানে এই ধরনের সাইন ব্যবহার করা হয়। সামনে যদি কোনো মসজিদ থাকে, সেখানে এই যে মসজিদের ছোট্ট একটি ছবি এঁকে এখানে চিহ্ন আকারে দেওয়া হয়েছে। আমরা যখন কোনো ত্রিমুখী বা চতুর্মুখী সড়কে পড়ি, তাহলে দেখতে পাই যে সেখান থেকে 3টা বা 4টা সড়ক বিভিন্ন দিকে বের হয়ে গেছে। তো কোন সড়ক কোন দিকে গিয়েছে এটা জানার জন্য এই যে নির্দেশনা, এর নাম হচ্ছে সড়ক নির্দেশক। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি সড়ক চলে গিয়েছে চাঁদপুরের দিকে, তারপরে সোজা সড়কটা ঢাকার দিকে, এবং ডান পাশের সড়কটি কুমিল্লার দিকে চলে গিয়েছে। ট্রাফিক সাইনের গুরুত্ব, এতক্ষণ আমরা যে ট্রাফিক সাইন সম্পর্কে পড়লাম সেটার গুরুত্ব কতটুকু এটা আমরা দেখব। সড়ক সংক্রান্ত বিভিন্ন তথ্য পূর্বেই অবগত হওয়ার জন্য, নিরাপদ গন্তব্যে পৌঁছার জন্য, বিভিন্ন আদেশ, সতর্কীকরণ ও তথ্য সম্পর্কে অবগত হওয়ার জন্য, গাড়ির গতি নিয়ন্ত্রণ করে জ্যাম রোধ করার জন্য, নির্বিঘ্নে গাড়ি চলাচল করার জন্য, কোনো গন্তব্যের দিক ও দূরত্ব সম্পর্কে পূর্বেই জানার জন্য। আসলে ট্রাফিক সাইনের গুরুত্বটাকে যদি আমরা এক কথাই বলি, তাহলে এটা হচ্ছে নিরাপদে ও দুর্ঘটনামুক্তভাবে কোনো গন্তব্যে পৌঁছায় হচ্ছে ট্রাফিক সাইনের সবচেয়ে বড় গুরুত্ব বা সবচেয়ে বড় প্রয়োজনীয়তা। ট্রাফিক স্টাডির উপযোগিতা, ট্রাফিক স্টাডির উপযোগিতা পড়ছিলাম আমরা। সুনির্দিষ্ট কোনো তথ্য জানার জন্য নিচের স্টাডিগুলো করা হয়ে থাকে। ট্রাফিকের পরিমাণ স্টাডি, ট্রাফিক ফ্লো স্টাডি, ট্রাফিকের গতিবেগ স্টাডি, ট্রাফিকের ধারণ ক্ষমতা স্টাডি, যাত্রার স্থান ও গন্তব্যস্থল স্টাডি, পার্কিং স্টাডি, দুর্ঘটনা স্টাডি। আমরা এখন জানবো যে কোন স্টাডি থেকে আমরা কোন তথ্য পেতে পারি। ট্রাফিকের পরিমাণ স্টাডি, কোনো সুনির্দিষ্ট ক্ষণের একক সময়ে কোনো সড়কের কোনো নির্দিষ্ট সেকশনে যত সংখ্যক ট্রাফিক চলাচল করে তাকে সড়কের ওই সেকশনের ট্রাফিকের পরিমাণ বা
ভলিউম অফ ট্রাফিক বলা হয়ে থাকে। যানবাহন বা পদযাত্রী বা এক্ষেত্রে উভয়ের পরিমাণ জানার জন্য এ ধরনের স্টাডি করা হয়ে থাকে। শহর এলাকায় অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান আরম্ভের পূর্বের ক্ষণে এবং এগুলোর ছুটির লগ্নে সর্বাধিক সংখ্যক ট্রাফিক চলাচল করে বিধায় উক্ত সময়ে ট্রাফিকের পরিমাণ স্টাডিতে সর্বাধিক উপযোগী তথ্য পাওয়া যায়। বর্তমান সড়কের সুযোগ সুবিধা সম্পর্কে জানার জন্য এবং সড়কের ট্রাফিক পরিচালন ও নিয়ন্ত্রণ উন্নয়নে নতুন পরিকল্পনা প্রণয়ন করার জন্য যে তথ্য প্রয়োজন তা আমরা ট্রাফিক পরিমাণ স্টাডির মাধ্যমে পেয়ে থাকি। এছাড়াও এই স্টাডি ট্রাফিকের প্যাটার্ন ও ঝোঁক বিশ্লেষণে সহায়তা করে। এই স্টাডির মাধ্যমে শ্রেণী অনুযায়ী ট্রাফিকের সংখ্যা জানা যায় বিধায় পেভমেন্টের কাঠামোগত ডিজাইন ও সড়কের জ্যামিতিক অঙ্গসমূহ ডিজাইনে সহায়তা করে। এখানে একটি বিষয় বলে নেওয়া ভালো যে ট্রাফিক বলতে কিন্তু আমরা গাড়িকে বুঝবো, অর্থাৎ গাড়িকেই আসলে ট্রান্সপোর্টেশনের ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় ট্রাফিক বলা হয়ে থাকে। ট্রাফিক ফ্লো স্টাডি একক লেনের সড়কের ক্ষেত্রে একই পথে উভয়মুখী ট্রাফিক চলাচল করে, সেজন্য ডাইভার্জিং, তারপর মার্জিং, ক্রসিং এগুলো ট্রাফিক ফ্লো বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত। ডাইভার্জিং হচ্ছে যখন একটি গাড়ি মূল সড়ক দিয়ে চলাচল করতে করতে তার পাশের সড়কে চলে যায় তাকে ডাইভার্জিং বলে। আর ডাইভার্জিংয়ের বিপরীত যে ঘটনাটা এটাই হচ্ছে মার্জিং, অর্থাৎ পাশের সড়কে চলাচল করতে করতে একটি গাড়ি যদি মূল সড়কে প্রবেশ করে তাহলে তাকে আমরা মার্জিং বলি। আর ক্রসিং হচ্ছে একটি গাড়ি যখন তার সেই নির্দিষ্ট সড়কে চলাচল করতে করতে আরেকটি সড়ককে আড়াআড়িভাবে অতিক্রম করে তাহলে তাকে ক্রসিং বলা হয়। বাম দিক হতে মার্জিং বা বাম দিকে ডাইভার্জিং কালে ট্রাফিক কোনো সমস্যার সৃষ্টি করে না, কিন্তু এসব সড়কে চলাচলকালে ডান দিক হতে মার্জিং এবং ডান দিকে ডাইভার্জিং কালে ট্রাফিক সমস্যায় পতিত হয়। ট্রাফিক এক লেন হতে পার্শ্ববর্তী লেনে এবং পার্শ্ববর্তী লেন হতে মূল লেনে ফিরে আসতে মার্জিং ও ডাইভার্জিংয়ের সম্মুখীন হয়। সমতল সড়ক সন্ধিতে ক্রসিং ট্রাফিক সমস্যার সম্মুখীন হয়। এতে এক সড়কের ট্রাফিক প্রবাহ অন্য সড়কে গমনকালে একটি সড়কের ট্রাফিক প্রবাহ থামিয়ে রাখতে হয়। ট্রাফিক ফ্লো বৈশিষ্ট্য স্টাডি হতে সড়কে লম্বালম্বি ও পাশাপাশি যানবাহনের প্রবাহের অবস্থা সম্পর্কে তথ্যাদি পাওয়া যায়। সুতরাং এই স্টাডি সড়কের জ্যামিতিক অঙ্গসমূহের ডিজাইন, লেন সংখ্যা, পেভমেন্টের প্রস্থ ইত্যাদি নির্ধারণে সহায়ক হয়। এছাড়াও ট্রাফিক নিয়মকানুন ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ডিজাইনে এই স্টাডি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে বৃহত্তর সড়ক সন্ধি ডিজাইনে এই স্টাডি খুবই গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। ট্রাফিকের গতিবেগ স্টাডি। ট্রাফিকের গতিবেগ স্টাডিতে সাধারণ স্পট স্পিড স্টাডি এবং গতিবেগ ও বিলম্ব স্টাডি, অর্থাৎ ইংলিশে বলা হয় স্পিড অ্যান্ড ডিলাই স্টাডিজ করা হয়। স্পট স্পিড স্টাডিতে কোনো যানবাহন সড়কের নির্দিষ্ট সেকশন অতিক্রমকালে যে গতিবেগে অতিক্রম করে সেই গতিবেগ সম্পর্কে তথ্য পাওয়া যায় এবং গতিবেগ ও বিলম্ব স্টাডির মাধ্যমে রানিং স্পিড, ওভারঅল স্পিড, গতিবেগের পার্থক্য ও সড়কের নির্দিষ্ট দুই স্টেশনের মাঝে বিলম্ব সম্পর্কে জানা যায়। সাধারণত সড়কের দুই স্টেশনের মাঝে নিচের দুই স্টেশনের মাঝের অংশে যানবাহনের প্রকৃত গতিবেগ, সড়কের জ্যামিতিক অঙ্গসমূহের ডিজাইন, যানবাহনের ধরন ও অবস্থা, স্থান, সময়, চালকের অবস্থা, আবহাওয়া ইত্যাদির উপর নির্ভর করে। আমরা এতক্ষণ ট্রাফিক ফ্লো স্টাডি পড়লাম, এবার আমরা ট্রাফিক
গতিবেগ স্টাডি পড়েছি। এখন আমরা পড়ব ট্রাফিকের ধারণ ক্ষমতা স্টাডি। কোনো সড়কের কোনো সেকশনে নির্দিষ্ট ক্ষণের একক সময় নির্ধারিত একক সময়ে সর্বাধিক যত সংখ্যক ট্রাফিক চলাচলের সুযোগ থাকে তাকে সড়কের ওই সেকশনের ট্রাফিকের ধারণ ক্ষমতা বলা হয়। বাস্তব অবস্থায় সড়কের কোনো সেকশনে একক সময়ে যত সংখ্যক ট্রাফিক চলাচল করে তাকে ট্রাফিকের পরিমাণ বা ভলিউম অফ ট্রাফিক বলা হয়। পক্ষান্তরে কোনো সড়কে সর্বনিম্ন চলাচল সুবিধায় সর্বাধিক যত সংখ্যক ট্রাফিক একক সময়ে চলাচল করতে পারে সড়কের সে পরিমাণ ট্রাফিক চলাচলের সুযোগ দানের সামর্থ্যকে এর ট্রাফিক ধারণ ক্ষমতা বলা হয়। যাত্রার স্থান ও গন্তব্যস্থল স্টাডি। এই স্টাডির মাধ্যমে আমরা নিম্নলিখিত তথ্যগুলো পেতে পারি। ভ্রমণের উদ্দেশ্য, ভ্রমণের সময় ও দিক, ভ্রমণের মাধ্যম অর্থাৎ কোন গাড়ির মাধ্যমে ভ্রমণ করা হচ্ছে, ভ্রমণের স্থান ও গন্তব্যস্থল, পার্কিং ও ট্রাফিক থামার জন্য সুবিধাদি। পার্কিং স্টাডি। পার্কিং স্টাডির মাধ্যমে যে সমস্ত তথ্য পাওয়া যাবে সেগুলো হলো বর্তমানে প্রাপ্ত পার্কিং সুবিধা এবং আরও সুবিধা সৃষ্টির জন্য প্রয়োজনীয় উন্মুক্ত স্থান, পার্কিংয়ের জন্য পিক সময়ে চাহিদার পরিমাণ, শিল্প এলাকা, বাণিজ্যিক এলাকা ইত্যাদি হতে পার্কিং সুবিধা গ্রহণের মতামত। এরপরে রয়েছে আমাদের দুর্ঘটনা স্টাডি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো দুর্ঘটনামুক্ত, নিরাপদ ও দ্রুত ভ্রমণের সুযোগ সৃষ্টি হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ের অর্থাৎ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রাথমিক ও প্রধান উদ্দেশ্য। সড়কে দুর্ঘটনার সমস্যাটি একটি জটিল সমস্যা এবং এর সাথে বিভিন্ন বিষয় জড়িত। কাজেই দুর্ঘটনা রোধ করার জন্য দুর্ঘটনা স্টাডির মাধ্যমে আমরা নিম্নলিখিত তথ্য পেতে পারি। দুর্ঘটনার কারণ চিহ্নিতকরণ ও প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ, সড়কের বর্তমান ডিজাইন নিরীক্ষা এবং প্রস্তাবিত ডিজাইনের ক্ষেত্রে পরামর্শ দান, দুর্ঘটনার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ, দুর্ঘটনার সমস্যা উত্তরণের জন্য সড়ক উন্নয়নের সুপারিশ ও যুক্তিগত উপস্থাপন, সড়কের পাশে বিজ্ঞাপন ও এ জাতীয় অন্যান্য বিষয়ের প্রতি পরামর্শ প্রদান। এতক্ষণ আমরা ট্রাফিক স্টাডি সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো ট্রাফিক নিয়ম নীতির উপযোগিতা। চালকের উপর নিয়ন্ত্রণ, যানবাহনের উপর নিয়ন্ত্রণ, ট্রাফিক প্রবাহের উপর নিয়ন্ত্রণ, সাধারণ নিয়ন্ত্রণ। তো চালকের উপর নিয়ন্ত্রণ হচ্ছে চালকের গাড়ি চালানোর যোগ্যতা ও দক্ষতা, শারীরিক অবস্থা, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি ও বুদ্ধিমত্তা ইত্যাদি দিক সম্পর্কে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর চালককে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা উচিত। অদক্ষ ব্যক্তিকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হলে তার সড়ক, জনগণ, গাড়ি ও তার নিজের জন্য বিপদ বয়ে আনতে পারে। যানবাহনের উপর নিয়ন্ত্রণ। ট্রাফিক পরিদর্শক বা ট্রাফিক পুলিশকে মাঝে মাঝে যানবাহন পরীক্ষা করতে হবে। যানবাহন পরীক্ষাকালে গাড়ির রেজিস্ট্রেশন, ওজন, পরিমাপ এবং গাড়ি ও ইঞ্জিনের বিভিন্ন প্রয়োজনীয় অংশ যেমন ব্রেক ইত্যাদি সঠিক অবস্থায় আছে কিনা তা দেখে নিতে হবে। ত্রুটিমুক্ত অবস্থায় থাকলে তা মেরামত করার জন্য মালিক পক্ষকে নির্দেশ প্রদান করতে হবে এবং এর ব্যত্যয় হলে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। ট্রাফিক প্রবাহের উপর নিয়ন্ত্রণ। ট্রাফিকের সুষ্ঠু চলাচলের জন্য ট্রাফিক সাইন ও সিগন্যালের মাধ্যমে ট্রাফিক প্রবাহকে নিয়ন্ত্রণ করা হয়। ট্রাফিক সাইন ও সিগন্যাল অমান্যকারী চালককে ট্রাফিক নিয়ম নীতি অনুযায়ী শাস্তি প্রদান করতে হবে। সাধারণ নিয়ন্ত্রণ। দুর্ঘটনার রিপোর্ট করা, ট্রাফিক নিয়ম নীতি ভঙ্গের জন্য মামলা করা ইত্যাদি সাধারণ নিয়ন্ত্রণের আওতাধীন। এক্ষেত্রে ট্রাফিক পরিদর্শক ও ট্রাফিক পুলিশের সুষ্ঠু কর্তব্য সম্পাদনের উপরই যানবাহনের নিয়ন্ত্রণ সর্বতোভাবে নির্ভর করে।
ট্রাফিক সাইনের উপযোগিতা, যেহেতু গাড়ি চালককে পূর্বেই বিভিন্ন তথ্য সম্পর্কে অবগত করানো হয়, ফলে চালক কোনো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার জন্য সমস্ত কাজ সঠিকভাবে সম্পাদন করতে পারে। ট্রাফিক সাইনের মাধ্যমে যানবাহন চলাচল নিয়মমাফিক নিয়ন্ত্রণ করে সড়ককে নিরাপদ ও দুর্ঘটনামুক্ত করা যেতে পারে। এই ভিডিওটি আহ, তোমরা যদি পরবর্তী সময় দেখতে চাও তাহলে এগুলো, এই ভিডিও সহ পূর্ববর্তী যে সমস্ত ভিডিও রয়েছে সবগুলো ভিডিওই বাংলাদেশ সরকারের ওয়েবসাইট দক্ষতা বাতায়ন বা www.skill.gov.bd এই ঠিকানায় ভিজিট করে তোমরা দেখতে পারো। তো সবাইকে আবারও অনুরোধ করব যে সবাই বাসায় থাকো, নিরাপদে থাকো, এবং এতক্ষণ আমার ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি।